আমার সোজা সাপটা রাইট, কথা, আপনি যখন অন্যায় প্রতিবাদ করতে যাবেন আপনি মার খাবেন। এবং আপনাকে রাইট। কিন্তু এখানে কিন্তু বললাম, আমি আবারও বলছি, অপরাধীরা কিন্তু এক। আপনি বিএনপি বলেন, জামাত বলেন, সব কিন্তু এক হয়ে যায় এখানে। অপরাধ আমি সবাইকে বলছি না, যারা অপরাধ করে তারা কিন্তু তখন সিন্ডিকেট মেনটেন করে। জেলা পরিষদ বা জেলা প্রশাসক দুইজনের কিন্তু কাজ একটা সিটি বা একটা শহর বা একটা জেলা উপজেলাকে রক্ষা করা, কিন্তু আপনি দেখবেন তাদের কোনো ওখানে ভূমিকা নাই, তারা ওখানে নিশ্চুপ। একটা মানে কিছুদিন দেখবেন মিডিয়া নিয়ে একটু গেল, তারা বিভিন্ন ভাবে একটু জেলা দেখাচ্ছে প্রশাসক আমরা থেকে উচ্ছেদ শুরু করে উচ্ছেদ। থানা হ্যাঁ, নির্বাহী আমরা অফিসার ওদের উচ্ছেদ কাজই তো। উচ্ছেদ নাটক দেখবেন সাগর ভাই, আপনি কিন্তু উচ্ছেদেরও নাটক দেখবেন, তারা কিন্তু উচ্ছেদ করতে যায়, রাইট, উচ্ছেদ গিয়ে রাইট। কি হয়, উচ্ছেদের পরে সেটার কোনো খবর নাই। দেখা যাচ্ছে আরেক পার্টি, মানে যারা সেখানে আপনার পাহাড় দখল করে রেখেছে, যারা সেখানে নদী দখল করেছে, তারা দেখা গেল একটা স্টে অর্ডার নিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্ট থেকে। গত কয়েকদিন থেকে এসি বিজনেস বাড়ানোর জন্য এসি ব্যবসায়ীরা, মানে ব্যবসায়ী একটা সিন্ডিকেট, তারা গরমকে মানে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে যেন আপনি এসি ছাড়া বাংলাদেশে থাকতে পারবেন না। মানে তারা কিন্তু এই সুযোগে তাদের এই যে কোটি কোটি টাকার এসি বিজনেস, তারা কিন্তু সেটা রান করে ফেলছে। আমাদের ফোর্থ বক্তা জহির ইসলাম সাহেব বলেছেন যে সবকিছু কিন্তু সরকারের দায়িত্ব। আসলে সবকিছু সরকারের উপর দিয়ে দিলে পরিবেশটা আর টিকবে না, সবকিছুই সরকার একা দেখতে পারবে না। এখানে আমার আপনার আমাদের সবার কিছু না কিছু ভূমিকা আছে। উনি বলেছেন যে বুশরাকে নাকি সিটি কর্পোরেশন নিয়োগ করেছেন। আমার মনে হয় এই বিষয়টা আজকে আতিক সাহেব ক্লিয়ার করেছেন না, যে না, না, বুশরা না, নিয়োগটা এটা কেউ হচ্ছে বলেনি। কে না, বলেনি এটা এখান থেকে। এটা এটা জহিরুল সাহেব বলেছেন। তো এটা ক্লিয়ার আচ্ছা। করেছে যে তাকে একটা রক ফাউন্ডেশন ইউএসএ থেকে হ্যাঁ, মানে তার হ্যাঁ। নিয়োগটা হয়েছে। এবং আপা যে কথাটা বললেন, রিজওয়ানা আপা, যে আতিক সাহেব বলেছেন সেখানে মেয়েরা অনেক বেশি হিট অনুভব করে। আসলে বিষয়টা হচ্ছে মেয়েদেরকে এখানে উনি সেন্সিটিভ এই পারপাসে বোঝাতে চেয়েছেন যে হুম। নারীরা আসলে একটু সেন্সিটিভ হয়, মানে পুরুষরা তো বাইরে কাজ করে, আহ রোদ বৃষ্টি ঝড় সবকিছু মাথায় নিয়ে, কিন্তু সে তুলনায় মেয়েরা একটু, মানে আমাদের বাংলাদেশের মেয়েদেরকে একটু সেন্সিটিভ ভাবে ধরা হয়। যদিও আমাদের মেয়েরা এখন অনেক বেশি স্বাধীন চেতা এবং সাহসী, তারাও কিন্তু পুরুষের সাথে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছে, কিন্তু তারপর ওই যে সেন্টিমেন্টাল আমাদের বাংলাদেশে একটা সেন্টিমেন্ট কাজ করে যে আমাদের নারীরা একটু সফট হয়, একটু তারা হয়তো বা একটু গরমে কষ্ট পায়, যে এরকম আর কি কিছু বিষয়গুলো রয়ে যায়। আর একটা বিষয় আমি বলতে চাই যে বাংলাদেশে যে বৃক্ষ নিধন গুলো হয়, সেখানে কিন্তু আরেকটা বড় বিষয় আমরা কিন্তু বারবার ইগনোর করছি, সেটা হচ্ছে ইট ভাটা। আপনি দেখেন বাংলাদেশের প্রত্যন্ত জায়গায়, মানে একদম প্রত্যেকটা এরিয়াতে বালু উত্তোলন হচ্ছে। বালু উত্তোলন করার জন্য পরিবেশের যে ভারসাম্য, সেটা কিন্তু একটা বৃহৎ প্রকারে নষ্ট হয়। এবং এই যে বালু বিজনেস, দেখবেন আপনি বালু বিজনেসের সাথে যে সিন্ডিকেটে যারা জড়িত, তারা কিন্তু রাতের অন্ধকারে থেকে শুরু করে সকালে অবাধে কিন্তু তারা বালু উত্তোলন করছে। এবং নদীর যে একটা তারতম্য বা একটা একটা ভারসাম্যতা রয়েছে, সেটা কিন্তু ব্যালেন্স না, একটা ইনব্যালেন্স হয়ে যায়, যেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এরপরে আমি যে ইট ভাটার কথা বলছিলাম, ইট ভাটার জন্য কিন্তু প্রচুর গাছের প্রয়োজন হয়। ইট তৈরিতে আপনার প্রচুর কিন্তু গাছ প্রয়োজন হয়, এবং সেখানে সেটা লাকড়ি বা খড়ি, আমরা যে যার এলাকায় যে ভাষায় বলি না কেন, সেই জিনিসটা হুম। কিন্তু সেখানে আগুন জ্বালানো হয়, এবং পরিবেশে যে একটা বিষাক্ত ধোঁয়া, কার্বন ডাই অক্সাইড, সেটা কিন্তু ইট ভাটার মাধ্যমেই কিন্তু সৃষ্টি হয়। এই জন্য কিন্তু মহান আদালত, বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে কিন্তু আপনার এই ইট ভাটার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল একটা রিটের আলোতে। এবং আমিও একটা মামলায় এখানে ইনভলভ ছিলাম, যেহেতু চট্টগ্রামের একটা মামলায়, সেখানে আপনার দেখা গেছে যে কাপ্তাই লেক বারবার দখল হচ্ছে। কাপ্তাই লেকের যে আহ, মাছের যে আহরণ, সেটা বন্ধ হয়ে গেছে। কাপ্তাই লেকে কিন্তু হুম। আশেপাশে অনেকগুলো গাছ থাকে, সেগুলো কেটে ফেলা হচ্ছে। এবং এগুলো কারা কাটছে? এরা কিন্তু আমি আপনি বা সাধারণ কোনো মানুষ কিন্তু এগুলো কাজগুলো করছে না, এগুলো কিন্তু পাওয়ারফুল সংস্থা করছে। এবং আমি আরেকটা কথা জোর গলায় বলতে চাই, যখন কোনো অপরাধ সংঘটিত হয়, যখন যারা এইসব সিন্ডিকেট বা এই ধরনের ক্রাইমে জড়িত থাকে, সেখানে কিন্তু কোনো পলিটিক্যাল ফিগার কাজ করে না। সেখানে কিন্তু দেখা যায় যারা ক্রাইম করে, কারণ আমি সবসময় একটা কথা বলি, যারা অপরাধী তারা অপরাধী, তারা যে দলেরও হোক, তারা কিন্তু অপরাধী। সে অপরাধী কিন্তু অনেক সময়, আমি নিজেও দেখেছি, বিএনপি আওয়ামী লীগ কিন্তু অনেক সময় এক হয়ে যায়। ওরা যখন এই সিন্ডিকেট ক্রাইম গুলো করে, আপনি যদি এখন এই মুহূর্তে যদি আপনি খবর নেন, রেজনা আপুকে বলছি আপনি একটু রিসার্চ করেন, আপনি একটু খবর নেন যে পাহাড়ের বনাঞ্চলগুলোর কি অবস্থা, চট্টগ্রামের ওইদিকে বনাঞ্চলগুলোর কি অবস্থা। এই যে কিছুদিন আগে সিআরবি যে আপনি আন্দোলনটা, পাহাড়ের বনাঞ্চলের কথা বলছেন, পাহাড় শুদ্ধ কেটে ফেলতেছে, আপনি বনাঞ্চলের কথা পাহাড় বলছেন। তো নাই, পাহাড় পাহাড় কেটে তো সেখানে পাহাড়ই তো দখল হচ্ছে, মানে প্লেন হয়ে রমরমা যাচ্ছে। ব্যবসা চলছে সেখানে, পাহাড়ের হ্যাঁ। রমরমা ব্যবসা চলছে সাগর ভাই। এবং সেখানকার একটা রিট আমি করেছিলাম, কুমিল্লার এবং যে আমার ছোট কাছে ছোট টিলা আছে, টিলাগুলো পর্যন্ত সাফা করে দেওয়া হয়েছে। নাই নাই, সেখানে হ্যাঁ। একটা রিট বিষয় আমি একটু বলতে চাচ্ছি। সে রিটটা যখন এগুলো দিয়ে হয়, না শুধু সে ধ্বংস করা হয় না, এখন পাহাড় এখন সে দখল করে। এই বন এবং পাহাড় কেটে বনাঞ্চলকে ফেলে, রক্ষা করবার দায়িত্ব তো কেটে ফেলে আসলে আপনি। বিএনপির না, বা বিরোধী দলগুলো না, এগুলো রক্ষা করার দায়িত্ব তো সরকারের। সরকার সেখানে ব্যর্থ না। আমি সেটাই বলছি, সরকার দায়িত্ব দেয় এবং সেখানে দায়িত্বের জন্য প্রশাসনের লোকজন নিয়োগ আছে। আমি একটা ঘটনায় আমি
রাঙামাটির যারা ইয়াকে ডিসি সাহেবকে ফোন করেছিলাম, যেহেতু আমাদের একটা মামলার রায় সেখানে কার্যকর ছিল। সেখানে আপনার কাপ্তাই লেকে একজন বাড়ি বানাচ্ছে একদম লেকের মাঝখানে। সেই বিষয়ে যখন আমরা কথা বলেছিলাম, সেখান থেকে তিনি বলেছেন তিনি প্রেসারে আছে, তিনি পারবেন না। এখন দেখেন একটা আপনি একটা কোর্টের রায়কে আপনি মানছেন না। সেই রায় কিন্তু বলা হয়েছে যেখানে যেখানে লেক পারে আপনার ঘরগুলো আছে সেগুলো ভেঙে দিতে হবে, লেকের যারা দখল করেছে সেগুলো কিন্তু ভেঙে দিতে হবে। কিংবা এই যে আপনি দেখেন যারা বন বিভাগে কাজ করে, বন বিভাগে কাজ করে তাদের দায়িত্ব কিন্তু বন বিভাগকে রক্ষা করা। তাদেরকে কিন্তু সরকার বছর পর বছর কোটি কোটি টাকা তাদের পিছনে ব্যয় করে আসছে, তাদের পরিবার পালছে, সেখানে তাদেরকে আবাসন সুবিধা দেওয়া হচ্ছে, তাদের স্যালারিও ভালো। কিন্তু তারপরও তারা এই যে ভূমিদস্যু বা এই যে চুরির সাথে এই ডাকাতিগুলো, বন খেকো যাদেরকে আমরা একদম সহজ ভাষা বলি, বন খেকো, বনটাকে কিন্তু খেয়ে ফেলছে। এটা দায়ভার কিন্তু সরকারের একার না, এটা দায়ভার সে লোকাল এরিনার যারা ওখানে কাজ করছে। এখন আপনি একজন ডিসি কে যদি বলেন, ডিসি তে একটা জেলা পরিষদ বা জেলা প্রশাসক, দুইজনের কিন্তু কাজ একটা সিটি বা একটা শহর বা একটা জেলা উপজেলাকে রক্ষা করা। কিন্তু আপনি দেখবেন তাদের কোনো ওখানে ভূমিকা নাই, তারা ওখানে নিশ্চুপ। একটা মানে কিছুদিন দেখবেন মিডিয়া নিয়ে একটু গেল, তারা বিভিন্ন ভাবে একটু জেলা দেখাচ্ছে প্রশাসক আমরা থেকে শুরু করে উচ্ছেদ। থানা থানা হ্যাঁ, নির্বাহী আমরা অফিসার ওদের উচ্ছেদ কাজ। উচ্ছেদ নাটক দেখবেন সাগর ভাই, আপনি কিন্তু উচ্ছেদেরও নাটক দেখবেন, তারা কিন্তু উচ্ছেদ করতে যায়, রাইট, উচ্ছেদ গিয়ে রাইট। কি হয়, উচ্ছেদের পরে সেটার কোনো খবর নাই। দেখা যাচ্ছে আরেক পার্টি, মানে যারা সেখানে আপনার পাহাড় দখল করে রেখেছে, যারা সেখানে নদী দখল করেছে, তারা দেখা গেল একটা স্টে অর্ডার নিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্ট থেকে, এবং স্টে অর্ডার গুলো কিন্তু তারা খুব মানে হরমশাই পেয়ে যাচ্ছে। একটা রিট হয়, রিটের পর একটা স্টে হয়, মানে এটা একটা মনে হচ্ছে যেন কিন্তু অবাক একটা বিষয় হলো যে কম্পিটিশন হয়ে যায়। এই বিষয়গুলি প্রতিবাদ করবার জন্য সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষ কিন্তু প্রতিবাদ করার অধিকার রয়েছে, কারণ এগুলি আমাদের না, আপনি দেশের তো সম্পদ, প্রতিবাদ আমাদের করতে গেলে, আপনি প্রাকৃতিক প্রতিবাদ সম্পদ। করতে গেলে তো আপনি মার খাবেন। আমার সোজা সাপটা রাইট, কথা, আপনি যখন অন্যায় প্রতিবাদ করতে যাবেন আপনি মার খাবেন। এবং আপনাকে রাইট। কিন্তু এখানে কিন্তু বললাম, আমি আবারও বলছি, অপরাধীরা কিন্তু এক। আপনি বিএনপি বলেন, জামাত বলেন, সব কিন্তু এক হয়ে যায় এখানে। অপরাধ আমি সবাইকে বলছি না, যারা অপরাধ করে তারা কিন্তু তখন সিন্ডিকেট মেনটেন করে, এবং ওরা যখন একটা ক্রাইম করে, আপনি বালু উত্তোলন দেখেন, সেখানে একটা বিরোধী দলেরও বিভিন্ন লোকজন সেখানে করে, আপনি কিন্তু সরকারি দলের একটা দোষ দিতে পারবেন না। তারা কিন্তু সেখানে গিয়ে যদি তাদেরকে বাধা দেয়, তখন হ্যাঁ, তারা বলতো সরকারের আচ্ছা ছায়া, তোমরা সরকারি, সরকারের ছায়া ছাড়া এটা হয় তোমরা না। এটা যে সরকারি কোনো না। দলই হোক, এখানে যে কি কোনো হচ্ছে সরকারই সাগর আসুক, ভাই, হয়তো বিএনপিও যদি করে সরকারের সাহায্যেই নিতে নিতে হয়। এখন এই যে বর্তমানে যে এলাকার, বিএনপিও যদি মানে এরকম আমি বলতে করতে চাচ্ছি চায়, লোকাল বিএনপি যে কোনো নেতা, পলিটিক্স তারা গুলো, সরকারি দলের নেতাদের সহযোগিতাতে তারা একসাথে করে। অবশ্যই আপনি কথা হলো দেখেন সরকার, লোকাল যে সরকারি লোকাল ক্ষমতা থাকে সেই পলিটিক্স। সরকারই এগুলি করে, তাদের ছায়াতলে করে, এটা হ্যাঁ, হলো বাস্তব। লোকাল পলিটিক্স, এটা আমি বলছি লোকাল পলিটিক্স। লোকাল পলিটিক্সে কিন্তু তারা সেগুলো মেনটেন করে চলে, এবং তারা এখানে কোটি কোটি টাকা রমরমা ব্যবসা করে, তারা অবাধে বৃক্ষ নিধন করে ফেলছে। আমি আরেকটি বিষয় বলতে চাই, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফরেস্ট, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল যে সাইট গুলো রয়েছে, ডিপার্টমেন্ট অফ মিনিস্ট্রি, তাদেরকে কিন্তু এই বিষয়গুলোতে একদম ফ্রিলি কাজ করার সুযোগ দিতে হবে। তারা যতক্ষণ পর্যন্ত, তাদের হাত যতক্ষণ বাধা থাকবে, তারা কিন্তু এগুলো কখনোই সংযত করতে পারবে না। একটা, তারা একটা বিষয় কমপ্লেন করলো, দেখা যাচ্ছে বিভিন্ন রকম ফোন, অমুকের ফোন তমুকের ফোন, তারা কাজ করতে পারে না। হ্যাঁ, পাওয়ারফুল ব্যক্তি কোত্থেকে এসে যায়। এই কাজগুলোর মধ্যে পাওয়ারফুল ব্যক্তিদেরকে মানে ইনভলভ করাটা একদম বন্ধ করে দিতে হবে। যদি কেউ এরকম করে থাকে, তাদেরকে মিডিয়াতে ফ্লাশ করে দিতে হবে যে এই ব্যক্তিগুলোর এই পরিবেশের জন্য কাজ মানে বন্ধ করার জন্য তারা সুপারিশ করছে। যতক্ষণ পর্যন্ত আমরা এই সিন্ডিকেট গুলো থেকে বের হবো না, দেখেন গরম কিন্তু প্রতি বছর পড়ে, প্রত্যেক বছর পরে এইভাবেই গরম পড়ে। কিন্তু এই বছর আরেকটা সিন্ডিকেট আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমি যেটা লক্ষ্য করলাম গত কয়েকদিন থেকে, এসি বিজনেস বাড়ানোর জন্য এসি ব্যবসায়ীরা, মানে ব্যবসায়ী একটা সিন্ডিকেট, তারা গরমকে মানে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে যেন আপনি এসি ছাড়া বাংলাদেশে থাকতে পারবেন না। মানে তারা কিন্তু এই সুযোগে তাদের এই যে কোটি কোটি টাকার এসি বিজনেস, তারা কিন্তু সেটা রান করে ফেলছে। আপনি রাইট। নিজে খেয়াল করেন, আপনি সোশ্যাল মিডিয়া দেখেন, প্রত্যেকটা পোস্ট আপনি, আমি জানি না ইন জেনারেল এই পোস্ট গুলো কোথেকে এসে যাচ্ছে। তারা লিখছে আপনি এই গরমে এই অফার, ঝড়ো অফার, এই গরমে শান্তি পেতে আপনার ঝড়ো অফার লুট করেন। এই যে এসি, এসি যে আশা করে যে বিদ্যুতের যে আমাদের অপচয়, এখন বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বাসায় আপনার এসি ছাড়া থাকা যায় না। আমি নিজেও এসির ভিতর থেকে কথাগুলো বলছি, কিন্তু কথাগুলো বাস্তবিক। আপনি দেখেন প্রত্যেকটা ঘর এখন এসি, এসি ছাড়া নাই। এখন আপনি বিদ্যুতের যে চাপ, সেটাও তো একটা বিষয় হয়ে যায়, সেটাও হুম। তো একটা ফ্যাক্ট। না, আমরা ঠিক আছে, কিন্তু এই বিদ্যুতের যে এই চাপের থেকেও সিন্ডিকেট গুলো সবকিছুতে বিদ্যুৎ তারা কাজ করে। আর এরপরে রেজন আপু বললো যে রেস্টুরেন্টের বিদ্যুতের কথা। চাপের থেকেও সবচেয়ে বড় কথা হলো এই দেশেই কিন্তু এই ধরনের গরমের মধ্যেই আমরা কিন্তু আমাদের পূর্বপুরুষরা সহ্য করে এসছে, সহনশীল ছিল। হ্যাঁ, কিন্তু এখন কেন সেটা সহনশীলতার না, এখন বাইরে? হচ্ছে আমরা বাঙালিরা আসলে ভাই, আমরা শুনি যে চিলে কান নিয়ে গেছে। আমরা চিলে কান নেওয়ার জন্য আমরা কখনো আমাদের নিজেদের কান টাচ করে দেখি না যে আমাদের কান আমাদের কাছে আছে কিনা। আমরা কান নিয়ে গেছে শুনে আমরা দৌড় দিই। এখন ট্রেন্ড হয়ে গেছে আপনার বাসায় এসি থাকতে হবে, না হলে আপনি পশ না।
হ্যাঁ, এখন কিছু ট্রেন্ডিং চলছে, সেই ট্রেন্ডিং এর যুগে এসি ব্যবসায়ীরা বা এই সিন্ডিকেট গুলো কিন্তু একটা বিজনেস করে ফেলছে। এই যে আপু কিছুক্ষণ আগে রেজন আপু বললেন যে রেস্টুরেন্টের কথা, মার্কেটের কথা, আসলে কিন্তু সত্যি। আপনি নট অনলি রেস্টুরেন্ট এবং মার্কেট, আপনি দেখবেন প্রতিটা পাড়ায় মহল্লায় গলিতে গলিতে স্কুল, হুম। প্রত্যেকটা বিল্ডিং এর পর হচ্ছে ক্লিনিক খুলে রাখছে প্রাইভেট। হ্যাঁ, সেগুলো ডাক্তারের কোনো লাইসেন্স নাই। রেস্টুরেন্ট বিজনেস করে তাদের কোনো লাইসেন্স নেই। আচ্ছা, একটা রেস্টুরেন্ট যদি হয় সেখানেরও তো একটা ইনভায়রনমেন্টের জি। আপনার ছাড়পত্র প্রয়োজন অবশ্যই হয়। এই ছাড়পত্র যে তো কালো অবশ্যই। ধোঁয়া, হুম। কালো ধোঁয়া গুলো যে নির্গত হয়, এই যে আমি আমার যে আবাসিক এলাকা, আগে তো নিয়ম ছিল না আবাসিক এলাকায় কোনো শপ থাকবে, কোনো রেস্টুরেন্ট থাকবে, কিন্তু এখন দেখেন প্রত্যেকটা আবাসিক এরিয়াগুলোতে রেস্টুরেন্টে ভরা। এখানে রেস্টুরেন্ট ছাড়া আপনি কিছুই দেখবেন, আপনি বের হবেন রেস্টুরেন্ট, বের হবেন রেস্টুরেন্ট। এই যে অবাধে যে এগুলো লাইসেন্স ছাড়া বারবার হচ্ছে, এদের তো আসলে একটু, আমার মনে হয় এগুলো একটু মনিটরিং করা খুব বেশি প্রয়োজন। হুম। আর ছাত্রলীগের কথা বলি, আপা রেজন আপা একটা সুন্দর কথা বলেছেন যে এই সময় কিন্তু গাছ লাগালে বাঁচে না। আসলে গাছ লাগানোর সিজন তো বর্ষাকাল, এটা আমরা জানি। 1984 সালে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কথা কিন্তু তার নেতা কর্মীদের উপর আদেশ দেওয়া আছে, যেটা 1985 সাল থেকে কার্যকর, যে প্রত্যেক আষাঢ় মাসে প্রথম সপ্তাহে 3টি করে গাছ লাগাতে হবে। এটা শেখ হাসিনার নির্দেশনা। সেটা একটা ওষুধি গাছ লাগাতে হবে, একটা বনজ গাছ লাগাতে হবে, একটা আপনার নর্মাল গাছ লাগাতে হবে। এটা কিন্তু শেখ হাসিনা একটা নির্দেশনা দেওয়া আছে, আষাঢ় মাসে 3টি করে প্রত্যেকটি মানুষকে গাছ লাগাতে হবে। এছাড়া আমি যে বারবার বলছি গাছ লাগালে তো হবে না, গাছগুলোকে তো পরিচর্যা করতে হবে। এই যে হুম। ছাত্রলীগের একটা, আমি ছাত্রলীগের সব ভালো কাজ দেখেন। আমি একটা কথা বলতে চাই, আরো আমাদের কিন্তু অনেক রাজনৈতিক দল আছে, বিএনপির ছাত্র দল আছে বা শিবির আছে, জামাত আছে, তারা কিন্তু কেউ গাছ লাগানোর জন্য এগিয়ে আসেনি। ছাত্রলীগ হুম। কিন্তু প্রথম গাছ লাগানোর জন্য এগিয়ে আসছে। এই জন্য অবশ্যই আমি তাদেরকে সাধুবাদ জানাই। সে সাথে আমার তাদের প্রতি একটা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে আমরা বিভিন্ন কমিটি দিই ছাত্রলীগ ছাত্রলীগ থেকে গাছ সেই। না, আপনার সাথে পরামর্শ তো আছে। আমারও একটা পরামর্শ আছে, সেটা হলো যে ছাত্রলীগ বা ছাত্রলীগের সাথে যারা এখন গাছ লাগাচ্ছে, ছাত্রলীগের প্রতি অনুরোধ হলো গাছ লাগাচ্ছেন ঠিক আছে, অন্যদিকে গাছ না কাটা হয় সেদিকে সবচেয়ে বেশি না লক্ষ্য কাটা রাখতে হবে। হয় না। আমি আরেকটা এবং অনুরোধ, এবং আমি বিশেষ আরেকটা করে পরামর্শ এই দেব। যে পাহাড়, সাধু নদী, আমার আরেকটা, নালা এবং ওই যে বিভিন্ন জায়গায় দখল করে দেখা যাচ্ছে যে নিজেদের মতো ব্যবসা প্রতিষ্ঠান খুলে ফেলা, এগুলির দিকে একটু নজর কম দিলেই আমার মনে হয় লাগানোর চেয়েও এগুলো না করাটাই সবচেয়ে শ্রেয় বেশি হবে, ওদিকে বেশি না নজর আমি দেওয়া। আরেকটা বিষয় একটু ছাত্রলীগকে আমি পরামর্শ দিতে চাই। সেটা হুম। হচ্ছে এই যে কমিটি যখন দেয়, এই সমাজ সেবামূলক কাজ যারা করে ছাত্রলীগ থেকে তাদেরকে পুরস্কৃত করা, এতে তারা অনেক বেশি উৎসাহী হবে। হুম। সে এভাবে ঘোষণা করা যারা যারা গাছ লাগাবে এবং গাছগুলো পরিচর্যা করে। আজকে ধরেন এই কমিটি গাছ লাগিয়ে গেল, সাদ্দামদের কমিটি গাছ লাগালো, কিন্তু আগামী যে নেক্সট যে কমিটি আসবে তার কাজ হচ্ছে এই কমিটির গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করা এবং একটা রিপোর্ট দেওয়া। মানে এটা হচ্ছে একটা রিপোর্ট দেওয়া যে এত এত পার্সেন্ট আমরা গাছ লাগিয়েছি এবং সেই গাছগুলোকে আমরা কিন্তু বাঁচিয়ে রাখতে পেরেছি, কিংবা আমরা তাকে এখন পর্যন্ত গাছগুলো বাংলাদেশে আছে, গাছ যেন না কাটে। এই জন্য একটু পুরস্কারের যদি ব্যবস্থা করা হয়, ছাত্রলীগের ছেলে মেয়েরা আরো বেশি উৎসাহিত হবে এবং তারা গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করবে। এবং কমিটির দেওয়ার ক্ষেত্রে এই যে আমরা বিভিন্ন পোস্ট পদবি দিই, সেগুলো একটু মাথায় রাখতে হবে যে ছাত্র রাজনীতি করলে তো হবে না, সেটাকে কিভাবে আমাদের বাংলাদেশের কে মানুষের কটা জন্য গাছ লাগালো ওগুলোর সহায়ক উপরে হবে, পদক দেওয়া। কাজ কাজ করতে পারবে। যেমন আমাদের সেমিনারের অভাব, দেখুন ছাত্রলীগ কিন্তু চাইলে একটা সেমিনার করতে পারে সুন্দর করে। একটা ছাত্র সংগঠন যারা আছে সবাই মিলে যদি আমরা একটু বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ নিয়ে যদি একটু সেমিনার করা হয়, সেখানে যদি আমাদের বাংলাদেশ ইতিহাস, কৃষ্টি, কালচার সবকিছু নিয়ে যদি একটু ডিবেট কম্পিটিশন গুলো হয়, ছাত্র রাজনীতিতে যারা আছে তাদেরকে যদি এই ধরনের কার্যক্রমগুলোতে একটু ইনভলভ করানো যায়, আমার মনে হয় তারা আরো বেশি তারা অবশ্যই মেধা সম্পন্ন, কিন্তু তারা আরো বেশি জাগ্রত হবে এবং তারা কাজে যে স্পৃহা, যে তাদের মধ্যে যে সুপ্ত বাসনাগুলো লুকিয়ে আছে, তারা কিন্তু সেগুলোকে প্রকাশ করতে পারবে। একদম কারণ স্পষ্ট। আপনার সেগুলো পড়াশোনার বাইরে তো আসলে কিছু নেই, আপনার জানতে হয়, অনেক বেশি পড়াশোনা করতে হবে। এবং ছাত্রলীগের কিন্তু প্রধান কাজই হচ্ছে পড়াশোনা করা, এবং তারা একটা মহৎ উদ্যোগ নিয়েছেন, 5 লক্ষ 10 লক্ষ গাছ লাগানোর, আচ্ছা, গিনেস বুকে এখন নাম ওঠানোর। বিতর্ক আমি অন্যদিকে চলে আমি যাবে। তাদের অবশ্যই প্রশংসা করছি এবং তাদের কাছে ছাত্রলীগের আমার কাজ রিকোয়েস্ট। পড়াশোনা করা, তাহলে এই যে অন্যদিকে চলে যাবে, আমি প্রশ্ন করলে অন্যদিকে চলে যাবো, আর আর করতে চাই না। না আমি তো অবশ্যই ভাই, আসলে দেখেন প্রত্যেকটা মানুষের হ্যাঁ। সাইড এফেক্ট থাকে এবং পজিটিভ সাইড থাকে। হুম। ছাত্রলীগে কিন্তু পজিটিভ সাইড কিন্তু অনেক বেশি, যেটা সারা রাত বলা যায় শেষ আচ্ছা, ঠিক হবে না। আছে। কিন্তু এই যে গাছের ব্যাপারে তারা যে উদ্যোগটা নিচ্ছে, এটা অবশ্যই সাধুবাদ। এবং তাদের জন্য সেটাই বলছি যে পোস্ট পদবি দেওয়ার ক্ষেত্রেও তারা যেন এগুলো একটু মাথায় রাখে, যে কারা কারা মানবিক। মানে হ্যাঁ, আমরা চাই ছাত্রলীগ সবসময় মানবিক থাকুক, কিন্তু তারা আমরা যেন কখনো যতটুকু জানি পাশবিক ছাত্রলীগের না বা হয়। এবং বিভিন্ন ছাত্র সংগঠন, সরকার দলে যে কোনো সরকার থাকলে তাদের ছাত্র সংগঠনগুলির প্রমোশন দেওয়া হবে কে কয়টা গাছ কাটলো, কে কয়টা দখল করলো, কে কয়টা নষ্ট করলো, রাইট, সেগুলোর উপর বেশি হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা বলেছেন, সেগুলো একটু আই মনিটর উইশ করা উচিত। এরকম যদি হতো, কিন্তু বাস্তবতা ভিন্ন।
তারপরে আপনাকে অ্যাপ্রিসিয়েট করি, আপনার কথা যদি আপনার মত, আপনার এই উপদেশগুলি শুনে যদি ছাত্রলীগের কর্মীরা আরো বেশি আগ্রহী হয়, উৎসাহ পায়, অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করি। আপনাকে অনেক ধন্যবাদ।